সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভিডিও অন করো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভিডিও অন করো। আইফোন লেখা যার আছে তার নাম ঠিক করো, রোল দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, তুমি গত ক্লাসে ছিলা না? কি হয়েছিল? ম্যাম বাসায় অনেক গেস্ট ছিল, অনেক। আচ্ছা, পরে রেকর্ডিং দেখেছো? জি ম্যাম। অন্যদেরকে দ্রুত জয়েন করতে বলো, আমি স্ক্রিন শেয়ার করি। আমরা জাতীয়তাবাদের বিকাশ পড়েছিলাম না? আচ্ছা, সবাই আসছো? এখনো তো আরো কম দেখতেছি। আর সবাই কোথায়? গ্রুপে বলো দ্রুত আসতে। আচ্ছা, আয়শা আমাকে আগের দিন প্রশ্ন করেছিল, এই যে এই ৫টা পঞ্চবিভক্ত ইতালিকে কি ম্যাকিয়াভেলি একত্রিত করেছিল কিনা? ম্যাকিয়াভেলির জীবদ্দশায় এই ৫টা ইতালি একত্রিত হয় নাই এবং এটাই ছিল ম্যাকিয়াভেলির দুঃখ। এইজন্য তাকে যখন সে সময়কালের সরকার কারাগারে বন্দী করে তখন সে একটি বই লিখে। এই দুঃখ থেকে সে বইটা লেখে এবং বইটাতে সে তার বইয়ের নাম হচ্ছে দি আসসালামু প্রিন্স। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার বইয়ের নাম হচ্ছে দি প্রিন্স। সেই বইয়ে সে পরামর্শ দেয় শাসককে যে কিভাবে শাসন করলে আসলে শাসন ব্যবস্থা টিকে থাকে। আধুনিক যে কূটনৈতিক ব্যবস্থা এটার জনক হচ্ছে ম্যাকিয়াভেলি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকও ম্যাকিয়াভেলি। এবং আমি যখন ইতিহাসের কি বলে ইতালির ইতিহাস ঘাঁটতে গিয়েছি তখন আসলে একটু কঠিন হয়ে গেছে ব্যাপারটা আমার জন্য। কারণ ইতালির রোম হচ্ছে গিয়ে রোমান সভ্যতা থেকে শুরু এবং আমরা জানি সবথেকে প্রাচীন যে কটা সভ্যতা ছিল তার মধ্যে একটা হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতার পতন হয়েছে হচ্ছে ইসের মাধ্যমে, বাইজেন্টাইন সভ্যতার মাধ্যমে। ওই সাম্রাজ্যটা রোমান সভ্যতাকে ধ্বংস করে দেয়, রোমান সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়। এরপর বাইজেন্টাইনের সময় অনেকগুলো ক্রুসেডের যুদ্ধ হয়। এরপর আমার ক্রুসেডের যুদ্ধে যাওয়া লাগবে। বুঝছো, এত রেফারেন্স আসতে থাকে যে আসলে আমরা কত কম জানি। এতগুলা পড়তে আর সময় পাই নাই। তো ক্রুসেডের যুদ্ধ একবার পড়ছিলাম, সেটাও ভুলে গেছি। ক্রুসেডের যুদ্ধ এরকম হতে হতে এরপরে আরো মেলা কাহিনী। কিন্তু যতটুকু বুঝেছি যে ম্যাকিয়াভেলির আমলে এই ৩টা একত্রিত হয় নাই, এই ৩টা আরো পরে একত্রিত হয়। তার সময়ও এই ৩টা আলাদা, সরি ৩টা না ৫টা দ্বীপ আলাদা রাষ্ট্র ম্যাম ছিল। ধর্মযুদ্ধ না? হ্যাঁ, ক্রুসেডের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ এবং ওই যে আমরা যে খেলাফতের আন্দোলন পড়ি না, এই যে কনস্ট্যান্টিনোপলের পতনের যে খবরটা, এই কনস্ট্যান্টিনোপলের পতন হয় ক্রুসেডের যুদ্ধের কারণে। তো এই অনেকগুলা যুদ্ধ, হ্যাঁ। তো এই যুদ্ধগুলো আমি তোমাদেরকে এনকারেজ করবো যে তোমরা যদি সময় পাও তাহলে পড়ো, কারণ ক্রুসেডের যুদ্ধের সাথে আমাদের মুসলমানদের একটা কানেকশন আছে, আমাদের অনুভূতির একটা কানেকশন আছে। যে মুসলমানদের যে গ্লোরিয়াস একটা সময় ছিল, হ্যাঁ, কিন্তু এই ক্রুসেডের যুদ্ধে কিভাবে নির্বিশেষে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। যুদ্ধগুলা খুব বীভৎস এবং নৃশংস ছিল। যাই হোক, এখন টপিকে চলে যাই।
জাতীয়তার উপাদান আজকে আমরা পড়বো। আগেই বলে রেখেছি এটা হচ্ছে 3 স্টার তোমাদের জন্য, কারণ বড় প্রশ্ন আসলেই জাতীয়তার উপাদান থেকে আসে। তোমাদের বইয়ে 391 পেজ খোলো। আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা জাতীয়তার উপাদান বলতে আমরা ওই সমস্ত উপাদানগুলাকে বুঝি যেগুলা আমরা জাতীয়তার সংজ্ঞা পড়েছি, যে জাতীয়তা হচ্ছে এক বিশেষ ধরনের অনুভূতি যেটা মানুষের মধ্যে ঐক্যবোধের সৃষ্টি করে। হ্যাঁ, ঐক্যবোধের সৃষ্টি করে এবং তখন ওই জনগোষ্ঠীটা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা ভাবে চিন্তা করতে থাকে এবং তাদের মধ্যে একটা স্বাতন্ত্র্য আসে। ওই স্বাতন্ত্র্যের কারণে তারা পরবর্তীতে স্বাধীন হবার প্রয়াস চালায়। এই অনুভূতিটা কখন তৈরি হয়? ওই অনুভূতিটা যে উপাদানগুলার কারণে তৈরি হয়, সে উপাদানগুলা হচ্ছে জাতীয়তার উপাদান। ১ম উপাদানটা হচ্ছে বংশগত ঐক্য। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সবাই নিজেদেরকে একই বংশোদ্ভূত মনে করে। ধরো আমরা যদি আমাদের একদম পিছনে চলে যাই যে আমরা আসলে কোন বংশোদ্ভূত? ভারতীয় এরা কিন্তু আর্যদের থেকে আসছে। হ্যাঁ, আর্যদের থেকে আসছে। তো অত পিছনে আমরা যাব না। আমরা কাছাকাছি দেখব যে আমাদের এই বাঙালি জাতি, হ্যাঁ, আমরা যারা বাঙালি জাতি আমাদের রক্ত একরকম। ইউরোপিয়ানদের রক্ত একরকম। হ্যাঁ, আরব যারা রক্ত এরকম। তাদের মধ্যে একটা বংশগত ঐক্য থাকে। আমাদের আমাদের পরিচয়, আমাদের গায়ের রং, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের এই বংশগত আ না যার বাসা থেকে শব্দ হবে নিজেকে মিউট করে দাও। আমি মিউট করছি, আনমিউট করবা না। হ্যাঁ, ধরো আমরা বাঙালি। আমাদের কিন্তু চেহারা দেখলে, হ্যাঁ, আমাদের যে গায়ের রং দেখলে কিন্তু ইউরোপীয়রা দেখলেই বুঝবে ওরা কোথা থেকে সাউথ ইস্ট এশিয়া থেকে বা এশিয়ার কোনো কোথাও থেকে আসছে। অবশ্যই আমাদের কিন্তু চৈনিক ভাববে না। কারণ ওদের সাথে আবার আমাদের যে বংশগত ব্যাপারটা বা আমাদের যে রক্তের ব্যাপারটা ভিন্ন। আমাদের এই যে বাহ্যিক যে অবকাঠামো এটা তৈরি হয়েছে আমাদের বংশগত কারণে। তো মধ্যপ্রাচ্যের মানুষদের দেখলে কিন্তু আলাদা করা যায়। চৈনিক যারা তাদেরকে আলাদা করা যায়। মঙ্গোলীয়দের আলাদা করা যায়। আবার আমাদের যারা আ আ আদিবাসী আছে তাদেরকে কিন্তু তোমরা আবার জাপানিজ বা চাইনিজদের সাথে মিলাতে পারবে না। তাদের আবার গায়ের রং কিন্তু আ আ শ্যামবর্ণ। তারা কিন্তু তাদের মতো অতটা সাদা না। আবার একদম সাদার জন্য আমরা তখন ইউরোপীয় কান্ট্রি গুলাতে দেখি, নর্থ আমেরিকাতে দেখি। আবার ব্রাজিলের জনগোষ্ঠী দেখলে আমরা বুঝতে পারি, হ্যাঁ, নিগ্রো। তো এই যে ঐক্যগুলা, হ্যাঁ, মানুষ নিজেদের মধ্যে ফিল করেছে যে বংশগত ঐক্য, এই ফিলিংস থেকে তাদের মধ্যে এই স্বাতন্ত্র্য ভাব আসে। তুমি আমি যদি আরেকটা শ্বেতাঙ্গ লোকের পাশে বসি আমরা কখনোই কিন্তু ভাববো না যে সে আমার, আমরা ভাববো না। ভাববো সে আর আমি। আমাদের মধ্যে একটা স্বাতন্ত্র্য সৃষ্টি হবে। আমি তাদেরকে আমার থেকে পৃথক ভাবতে শুরু করব। এইটা হচ্ছে এটা জাতিগত বা বংশগত ঐক্য। ভারতীয়দের সাথে আমাদের একটু মিল আছে। ভালো রকমের মিল ছিল বলেই আমরা একটা দীর্ঘ সময় একটা উপমহাদেশে ছিলাম। আমাদের বংশগত দিক থেকে ভারতীয়দের সাথে বেশ মিল আছে। তবে আমরা পরে আমাদের মধ্যে পার্থক্যটা পরে চলে আসে হচ্ছে এই ৪ এর ধর্মগত ঐক্য না পাওয়ার কারণে আমাদের মধ্যে পার্থক্য চলে আসে। তো একটা উপাদান কিন্তু ফ্যাক্ট না। একটা উপাদানে একটা জাতিকে একত্রিত করে রাখতে পারে না। তবে এটা একটা উপাদান একটা কারণ হতে পারে। তো আমরা এখানে যতগুলো উপাদান দেখব সবগুলো উপাদান দেখব যে জাতীয়তা সৃষ্টির একটা উপাদান, কিন্তু একই সাথে, হ্যাঁ, একই সাথে এটার এক্সেপশনটাও আমরা দেখব।
বংশগত ঐক্যের ক্ষেত্রে যেটা বলছে নৃতত্ত্ববিদগণ অনুসন্ধান করে দেখেছে যে কোনো জাতির রক্তই কিন্তু অবিমিশ্র বা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ রক্ত এখনকার দিনে পাওয়া যায় না। সব মিক্সড হয়ে গেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ নিজেদের আমেরিকান জাতি বলে দাবি করে, গর্ববোধ করে। কিন্তু তাদের মধ্যেও কিন্তু আসলে বংশগত ঐক্য পাওয়াটা কঠিন। তারাও কিন্তু রেড ইন্ডিয়ানদেরকে সরাই দিয়ে এখানে আসছে বিভিন্ন ইউরোপীয় জনগোষ্ঠী থেকে। অর্থাৎ তারাও কিন্তু পিওর না। জার্মানরা সবচেয়ে বেশি অহংকারী ছিল তাদের পিওর ব্লাড নিয়ে। হিটলারের যে ২য় বিশ্বযুদ্ধ তারা নিজেদেরকে এতটা পিওর মনে করত যে আমাদের থেকে পিওর যেহেতু আর কেউ নাই সুতরাং বিশ্ব শাসন করার ক্ষমতা শুধু আমাদেরই থাকা উচিত। তাদের মধ্যে প্রচুর আ ই ই প্রচুর সুপ্রিমেসি ছিল। নিজেদেরকে নিয়ে তারা প্রচুর ঔদ্ধত্যপূর্ণ অহংকার করত। তো ও তারা মোটামুটি নিজেদেরকে পিওর মনে করত। কিন্তু তা দিয়েও তো কাজ হয় নাই। তারপরেও তো তারা আ বিশ্বকে শাসন করতে পারে নাই। তো একটা উপাদানে আসলে কাজ হয় না। কিন্তু একটা উপাদানকে আমরা একটা উপাদান হিসেবেই ধরব। দ্বিতীয়ত ভাষা, সাহিত্য, সংস্কৃতিগত ঐক্য। ধরো ভাষাগুলো যদি মিলে যায় বা পশ্চিমবঙ্গের যে উপন্যাসগুলো আমরা প্রায়শ পড়ি। আমরা পড়ি না পশ্চিমবঙ্গের উপন্যাস সমরেশ, শীর্ষেন্দু এদের উপন্যাস আমরা পড়ি। আমরা কিছু মিল পাই। হ্যাঁ? আমরা কিছু মিল পাই সাহিত্যে, সংস্কৃতিতে, ভাষাতে। এইজন্য ২ বাংলা একসময় অবিভক্ত বাংলা ছিল। কারণ আমাদের মধ্যে ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য ছিল। আমরা পৃথক হয়ে গিয়েছি যখন কিনা আমাদের মধ্যে ধর্মের ঐক্য বাধা হয়ে দাঁড়ায়, তখন আমরা পৃথক হয়ে যাই। কিন্তু আমাদের মধ্যে ঐক্য ছিল কেন? আমরা কলকাতায় গেলে যারা কলকাতায় যায়, আমি যাই নাই। কিন্তু নিজেদের কিছুটা একাত্ম অনুভব করে। এবং কলকাতার মানুষদের সাথে আমরা মিল পাই কেন? শুধুমাত্র এই ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক কারণে, তাই না? পশ্চিমবঙ্গের মানুষদের সাথে আমরা আমাদের মিল পাই কোথায়? আমরা কেন তাদের সাথে নিজেদের মাঝে এক ভাবি? শুধুমাত্র ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য। আর কোন ঐক্য আছে? আর কোন ঐক্য নেই। আমাদের দেশ ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, এই যে আমাদের মূল যে জায়গাগুলো ভিন্ন। আমাদের রাজনীতি ভিন্ন, আমাদের রাজনীতির ইতিহাস ভিন্ন। কারণ তাদের রাজনীতি সবসময় আমাদের বিপরীতে ছিল। আমরা যে স্বার্থ নিয়ে রাজনীতি করতাম তারা ঠিক উল্টা স্বার্থ নিয়ে রাজনীতি করত। সেটা আমরা বঙ্গভঙ্গের সময় দেখেছি। তো ভাষা, সাহিত্য, সংস্কৃতি একটা ঐক্যের সৃষ্টি করে। যার কারণে একটা সময় আমরা এই যে বঙ্গমাতা বলে যেটা বলে, একসময় তো আমরা একসাথে ছিলাম। তখন তো আমাদের মধ্যে ঐক্য ছিল। আমরা অন্যদের থেকে নিজেদের পৃথক ভাবতাম। যাই হোক পরে এটার এক্সেপশন হচ্ছে এটা একমাত্র হতে পারে না। এটাও ধর্মের কারণে ভেঙে যায় যেমনটা ভেঙে গিয়েছে। ৩ নাম্বার হচ্ছে আচরণ, রীতিনীতিগত ঐক্য। একটা গুরুত্বপূর্ণ উপাদান জাতীয়তার ক্ষেত্রে এটা সমজাতীয় মনোভাব সৃষ্টি করে। তার উদাহরণস্বরূপ আমরা নিজেদের কথা বলতে পারি। এখানে পাকিস্তানের উদাহরণ দেওয়া আছে। পাকিস্তান শাসকগণ ধর্মের দোহাই দিয়ে আমাদের বাঙালি জাতীয়তাবাদকে মুছে ফেলতে পারে নাই। কারণ পাকিস্তানিদের মানে পশ্চিম পাকিস্তানিদের আচরণের সাথে আমাদের আচরণ মিল ছিল না। তারা খুব অধ্যত্বপূর্ণ ছিল। তারা আমাদেরকে স্লেভ এর মতো ট্রিট করত। তারা মনে করত তারা শাসক, আমরা হচ্ছে শাসিত। তারা অহংকার করত তাদের চলাফেরা, খাওয়া-দাওয়া, হ্যাঁ? তাদের পোশাক-আশাকের সাথে আমাদের কিন্তু মিল নাই। সে সময়কাল বাংলার বেশিরভাগ মেয়েরা কিন্তু শাড়ি পরতো। আর পশ্চিম পাকিস্তানে পরতো থ্রি পিস, হ্যাঁ? তারা হচ্ছে সবসময় রুটি খেত, আমরা খেতাম ভাত। আমাদের সাথে চলাফেরা, আচরণগত কিন্তু কোনো মিল ছিল না পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে। তো এইজন্য আমরা তাদের সাথে যে প্রচুর অমিল এবং তারা নিজেদের অহংকার করত, হ্যাঁ? তারা যে লম্বা চওড়া সাদা বর্ণের, হ্যাঁ? তারা অহংকার করত। আমরা তাদের সাথে আমাদের অনেক কিছুতে অমিল পেয়েছি যার জন্য আমরা পরে কিন্তু আমাদের এই ২ টা জাতি ভিন্ন হয়ে যায়। ৪ হচ্ছে ধর্মগত ঐক্য। ধর্মের কারণে মানুষ একত্রিত হতো মধ্যযুগে। মধ্যযুগে ক্রুসেডের যুদ্ধ হতো। মধ্যযুগে পোপ আর চার্চের খুব প্রাধান্য ছিল। তখন মানুষ একত্রিত হতো শুধু ধর্মের জোর দিয়ে। তো এখানে একটা গিলক্রিস্টের উক্তি আছে। ধর্ম বিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য। ধরে নেওয়া হয় যে ধর্মে যদি মিল না থাকে সেই জাতি কখনো একসাথে থাকতে পারে না। আমরা জিন্নার দ্বিজাতি তত্ত্বের কথা তখন মনে করে দেখব যে এরকমটাই হয়েছিল। ব্রিটিশ শাসন আমলে এই হিন্দু মুসলমানদেরকে ২০০ বছর ধরে বহু চেষ্টা করেও কিন্তু একত্রিত করা যায় নাই। দিন শেষে এদের পার্থক্য ছিল, এরা একত্রিত হতে পারে নাই এবং শেষমেশ ৩ টা দেশ হয়ে ভেঙে গেল। ২ টা দেশ হয়ে ভাঙলো, পরে ৩ টা দেশে রূপান্তরিত হলো। কারণ ধর্মের ঐক্য দিয়ে এদের মধ্যে ধর্মের ঐক্যটা ছিল না। হ্যাঁ? তারপর ধর্মের ঐক্য একটা ধর্মের ঐক্য থাকার কারণে ধর্মের ঐক্য না থাকার কারণে হচ্ছে তখন একসাথে থাকলাম না আমরা।
আবার ধর্মের ঐক্যটা ধরেই কিন্তু আমরা পূর্ব আর পশ্চিম পাকিস্তানে একসাথে থাকলাম। শুধুমাত্র ধর্মের কারণে মাঝখানে ২৫০০ মাইল দূরত্ব থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একটি রাষ্ট্র হয়েছিল। শুধুমাত্র মিল কোথায়? আমাদের কোনো আচার-আচরণ, রীতিনীতি কিচ্ছুতে মিল নাই, ভাষাতে মিল নাই। আমরা দেখতেও একরকম না। কিন্তু আমাদের মিল ছিল শুধু ধর্মে। তো ধর্মগত ঐক্য যে একমাত্র কারণ হতে পারে না, আমরা এর মাধ্যমে বুঝতে পারি। কারণ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান শেষমেশ ভেঙে গিয়েছে। এরপর আসি ভৌগোলিক ঐক্যের ক্ষেত্রে। এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে যে যাযাবরে ভবঘুরে অনেক জনগোষ্ঠী আছে, হ্যাঁ? এরা কখনোই জাতি হয় না। কারণ এদের ভৌগোলিক ঐক্য নেই। এদের সুনির্দিষ্ট কোনো স্থান নাই। হ্যাঁ? ইসরায়েলের উদাহরণটা একটা ভালো উদাহরণ এখানে। ইহুদিরা যে সবসময় মানুষদেরকে আসলে ইসরায়েলরা সবসময় মানুষদের যত রকম মানে কুটকাচালি করে যত সভ্যতার বিভিন্ন মানুষদেরকে বিরক্ত করে যত রকম করতে পারে এরা বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে বেড়াতো, মানুষদের বিরক্ত করত। কিন্তু এরা এটা জাতিতে পরিণত হতে পারছিল না। তাদের মধ্যে জাতীয়তা বোধ আছে, হ্যাঁ? আমরা কুরআন শরীফে বনী ইসরায়েলের নাম শুনি না? বনী ইসরায়েল। ইসরায়েল হচ্ছে সেই বনী ইসরায়েল অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী। তো এরা হচ্ছে আ এদের মধ্যে কিন্তু ধর্মীয় ঐক্য আছে, হ্যাঁ? এদের মধ্যে জাতীয়তার যে একত্বতা বোধ বা ঐক্য সেটা আছে। অ্যা ই অ্যা এই ইহুদিরা নিজেদেরকে নিজেরা এতটাই ভালোবাসে নিজেদের জন্য তারা আর যা কিছু সবকিছু করতে পারে এরা নিজেদের রক্ষার জন্য। এরা সবকিছু করতে পারে। সকল খারাপ কর্ম এরা করতে পারে নিজেদের ঐক্যের জন্য। কিন্তু তারা জাতি ততদিন পর্যন্ত হতে পারছিল না যতদিন পর্যন্ত তাদের কোনো ভূখণ্ড ছিল না। তারপর ২য় বিশ্বযুদ্ধ সময়কালীন ১৯৪৮ সালে যখন বেলফোর ঘোষণা হয়, তখন তাদেরকে অনেকটা জোর করে আ উম ফোর্সফুলি তাদেরকে ফিলিস্তিনের এই ভূখণ্ডে তাদেরকে থাকতে দেয়া হলো। আর এর পরের ইতিহাস তো আমরা জানি। তারা এই যে খয়রাত করে যে জিনিসটা পাইছে, ওই জিনিসটাতে এখন তারা আ চেপে বসেছে। প্রকৃত যারা সেখানকার অধিবাসী তাদেরকে বছরের পর বছর ধরে হত্যা করতেছে। এগুলা আমরা সব জানি। তো তাহলে দেখো যতক্ষণ পর্যন্ত তাদের ভূখণ্ড ছিল না ততক্ষণ পর্যন্ত ইহুদি জাতিরা কিন্তু ইহুদিদের মধ্যে জাতীয়তা বোধ ছিল কিন্তু তারা জাতি হতে পারে নাই। তারা জাতি তখন হতে পারছে যখন তাদেরকে এই যে প্যালেস্টাইনের ভূখণ্ডটা দেয়া হলো। এরপর আসি রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্খা, হ্যাঁ? এটার আগে হচ্ছে ইতিহাস ঐতিহ্য। ইতিহাস আর ঐতিহ্য। তো দেখো আমরা জাতি হিসেবে আমরা যখন আমাদের ইতিহাসগুলো দেখি যে আমাদের ৭১ এর স্বাধীনতা যুদ্ধ তখন আমরা আ এই যে বাংলাদেশের আমরা যারা জনগোষ্ঠী আমরা কিন্তু আ আবেগে আপ্লুত হই। আমরা একটা অনুভূতি পাই যে আমাদের পূর্বপুরুষরা কিন্তু তাদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে। আমাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়। আমার মনে হয় বিবেক যাদের আছে যাদের মধ্যে বিবেক আছে তাদের প্রত্যেকের মধ্যে এই চেতনাটা অবশ্যই জাগ্রত হবে। যে আমরা একটা জাতি এবং এই জাতি হচ্ছে বিশ্বের একমাত্র না, আ ২ টা মাত্র জাতি যারা কিনা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা হচ্ছে তার মধ্যে একটা জাতি। অন্য জাতির নাম কে বলতে পারবা? রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। বলতে পারবা না? ২ টা জাতি বিশ্বের শুধুমাত্র ২ টা জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তানজিমা তুমি বলো। তানজিমা আক্তার। মিস কনফিউজি আমি বলতে পারতেছি না। মোনালিসা। মোনালিসা? মোনালিসা আনমিউট করো, বলো দেখি তুমি পারো কিনা। ম্যাম আমি তো একটা দেশই জানি, বাংলাদেশের ছাড়া আর কিছুই জানি না। আচ্ছা জি মিস আমিও সেম একটাই জানি। আচ্ছা বাংলাদেশ জানো এটাই বড় কথা। যদি বলতাম ম্যাডাম আমি বাংলাদেশও জানি না তাহলে আমি কি করতাম বলো তো? আচ্ছা যাই মিস হোক। আমরা বাঙালি বলি তো বাংলাদেশ ম্যাম জানি। জাপানের হবে? না জাপানের হবে না। আমি বলি ২ টা দেশ হচ্ছে ম্যাম আমেরিকা আর হচ্ছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ও আচ্ছা। জনগোষ্ঠীরা ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দান করে তারপর তারা স্বাধীনতা পেয়েছে। আর আমরা হচ্ছে পাকিস্তান
পশ্চিম পাকিস্তানের সাথে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। শুধু আমেরিকান আর বাঙালি এই ২ টা জাতি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। তো আমাদের ইতিহাস আর ঐতিহ্য যে আমাদের মধ্যে একটা ঐক্যের অনুভূতি সৃষ্টি করেছে, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কোনোই সন্দেহ নাই। যে আমরা আমাদের এই যে আমাদের যে নির্যাতন হয়েছে, আমরা ২৩ বছর পশ্চিম পাকিস্তান কর্তৃক ২৩ বছর নির্যাতিত হয়েছি। আমাদের এই জাতির এই যে আমরা প্রতিটা মানুষ আমরা নির্বিশেষে সবাই জানি এবং মানি, এবং অল্প ২-১টা বিট্রে যারা করেছিল, অল্প ২-১টা বেঈমান ছাড়া সবাই কিন্তু জাতি হিসাবে কিন্তু একটা ঐক্যের অনুভূতি পায় আমাদের এই ইতিহাস আর ঐতিহ্য থেকে। তাই না? আমাদের ঐক্যের অনুভূতিটা কিন্তু ইতিহাস ঐতিহ্য থেকে, একটা বড় অংশ হচ্ছে ইতিহাস ঐতিহ্য। ভাষা তো অবশ্যই ফ্যাক্ট, ধর্ম ফ্যাক্ট, আমাদের সবার ধর্ম মিল আছে। অল্প কয়েকজন, অল্প কিছু অন্য সম্প্রদায় ছাড়া আমাদের প্রায় 96% হচ্ছে মুসলিম। আমাদের ইতিহাস ঐতিহ্য একটা বড় ফ্যাক্ট যে আমরা, যার জন্য জাতীয়তা আমাদের মধ্যে একটা জাতীয়তার অনুভূতি সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে রাজনৈতিক আর অর্থনৈতিক আকাঙ্ক্ষা। যখন একটা জনগোষ্ঠী একই ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের মধ্যে একটা সমজাতীয় অনুভূতি সৃষ্টি হয়। এটা আমরা ব্রিটিশ উপনিবেশের কথা যদি চিন্তা করি, সে সময় একদম শুরুর দিকে কিন্তু মানে বঙ্গভঙ্গের আগ পর্যন্ত কিন্তু এই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা এটা কিন্তু ছিল না। এটা সৃষ্টি হয়েছে ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল পলিসির কারণে। তো তখন আমরা এই যে পুরো ভারতীয় উপমহাদেশ বড় একটা অংশ, হ্যাঁ? বর্তমান যেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারও, এগুলো সব একসাথে যখন ছিল আরকি, ব্রিটিশরা যখন শাসন করত, আমাদের ঐক্যের অনুভূতির একটাই কারণ, সেটা ছিল রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষা। এই পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষা একটাই ছিল যে তারা স্বায়ত্তশাসন পাবে। শুরুতে তারা স্বাধিকারের আন্দোলন করে নাই। শুরুতে তারা স্বায়ত্তশাসন চেয়েছে, যে ব্রিটিশদের অধীনে তারা স্বাধীনভাবে থাকতে চায়। তাদের অর্থনৈতিক উন্নয়ন চায়। তারা চায় রাজনৈতিক যে আইনসভা বা মন্ত্রিসভা, এগুলাতে তাদেরও যেন অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। এরকম তাদের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষাগুলো এক ম্যাম ছিল বলে। হ্যাঁ, বলো। ম্যাম আমেরিকা যে হচ্ছে রক্তের বিনিময়ে হচ্ছে স্বাধীনতা লাভ করেছে, এটা কোন যুদ্ধে? যুদ্ধের নাম মনে নাই। তবে তারা ভার্সাই সন্ধির মাধ্যমে, দাঁড়াও, প্রথম ভার্সাই সন্ধি, দ্বিতীয় ভার্সাই সন্ধি না। আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখি যে দ্বিতীয় ভার্সাই সন্ধি, এটা না। প্রথম ভার্সাই সন্ধির মাধ্যমে আমেরিকা জয়লাভ করে, বা আমেরিকা স্বাধীনতা প্রাপ্ত হয় প্রথম ভার্সাই সন্ধির মাধ্যমে। এই যুদ্ধের কথা আমার জানা নেই, আমি খুঁজিও নাই, পড়তে যাই নাই। তুমি বলছো যখন আবার দেখতে যাব। আয়শা বলছে তাই আমি ওই ইতালির ইতিহাস ঘাঁটতে গেছি। বলছো যখন দেখতে যাব। ব্রিটিশদের অধীনে ছিল তারা। ব্রিটিশরা তো সবাইকেই রুল করছে। কত এলাকাকে ব্রিটিশরা রুল করছে, তার কোনো সীমা পরিসীমা নাই। ফ্রেঞ্চরা রুল করেছে, জার্মানরা রুল করেছে। এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদী জাতি। এরা সাম্রাজ্যবাদ করতো। সেদিক দিয়ে আমরা মুসলমানদের কথা চিন্তা করো, মুসলমানরা কিন্তু এরকম ছিল না। মুসলমানরা যেসব জায়গায় কিন্তু সাম্রাজ্য স্থাপন করেছিল, সেখানে কিন্তু প্রচুর শান্তি ছিল। সেখানে কিন্তু এই ধরনের রক্তপাত, এই যুদ্ধ, এগুলা কিন্তু পারতপক্ষে হতো না। যদি না এই সবগুলো ক্রুসেডের যুদ্ধে দেখা যাবে যে মুসলমানরা কিন্তু অক্ষয় শক্তি না, মুসলমানরা মিত্র শক্তি, অন্যরা তাদেরকে আক্রান্ত করত। আচ্ছা, যাই হোক, এরপর আসি রাজনৈতিক এই যে আশা আকাঙ্ক্ষা, সেটা বললাম। আমাদের এই ব্রিটিশ উপনিবেশের মানুষদের মধ্যে একতাবদ্ধ হবার পিছনে সবথেকে বড় ভূমিকা রেখেছিল হচ্ছে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা। তারপর এখানে একটা উদাহরণও দেওয়া হয়েছে যে বহু ধর্ম এবং ভাষার অধিকারী হওয়া সত্ত্বেও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করে সোভিয়েত জনগণ জাতিতে আবদ্ধ করেছিল। সোভিয়েত ইউনিয়নের যে ১৫টি জাতিরাষ্ট্র, এই ১৫টি জাতিরাষ্ট্র একসাথে ছিল দীর্ঘদিন। ভাঙছে তো কেবল ৯০-এ, কিন্তু ১৯৪৫ সালের পর থেকেই তো তারা একসাথে ছিল। এত বছর, ৪৫ থেকে প্রায় ৪৫ বছর বা ৪০ বছরের মতো সময়কাল তারা একসাথে কিভাবে ছিল? তারা একসাথে ছিল শুধু রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষা একরকম, সেটা ছিল কি? সমাজতন্ত্র। শুধু সমাজতন্ত্রকে অবলম্বন করে এতগুলো ভিন্ন ভিন্ন জাতি রাষ্ট্র একত্রিত হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষার কারণে, এই একটা আদর্শের কারণে। যখন তাদের মধ্যে এই আদর্শটা ভেঙে গেল, যখন থেকে তারা মনে করলো যে তারা সমাজতন্ত্র অনুসরণ করবে না বা সমাজতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেল, তখন তারা ভেঙে গেল। অর্থাৎ রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ভিন্ন হয়ে গেছে। তারা পুঁজিবাদের প্রতি লোভী হয়ে গেল, পুঁজিবাদ অনুসরণ করতে চাইলো, তখন আর তাদের মধ্যে সেটা থাকলো না। আর হচ্ছে এরপর মানসিক এবং ভাবগত ঐক্য, এটা হচ্ছে প্রধান। যদি বলা হয় যে মৌলিক উপাদান, দেখো এখানে বলা আছে মৌলিক উপাদান, আন্ডারলাইন করে থাকো। যদি প্রশ্ন করা হয় জাতীয়তার উপাদানগুলোর মধ্যে মৌলিক উপাদান কোনটি,
সেটি হচ্ছে মানসিক বা ভাবগত ঐক্য। অর্থাৎ ভাষা, সাহিত্য, বংশ, ইতিহাস, ঐতিহ্য সবকিছুতে ঐক্য মিল না থাকলেও জাতীয়তার ভাব সৃষ্টি হতে পারে যদি এই মানুষের মধ্যে মানসিক ঐক্যটা থাকে। এই প্রবৃত্তি বসে আদিম জনগোষ্ঠীর নিজস্ব ধর্ম, নিজস্ব দেব-দেবী, নিজস্ব আচার ব্যবহারের ভিত্তিতে নিজেদের মধ্যে সংহতি, নিজ গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব কামনা করত। আ সেই একই প্রবৃত্তি বসে নাম্বারটা তো বোঝা জাতীয়তার মধ্যে যাইতেছে না। কি বলছো? মিস 8 নাম্বারটা তো কি বোঝা যাচ্ছে না। মানসিক ঐক্য। মানসিক বা মানসিক ঐক্য। মানসিক বা ও ভাবগত ঐক্য। তোমাদের বইয়ে আছে ৩৯২ পেজ। ওকে। আচ্ছা, এজন্যই রেনা নামে একজন প্রফেসর বলেছে যে জাতীয়তার ধারণা মূলত ভাবগত। স্প্রেংলার বলেছে জাতীয়তার উপাদান বংশগত, ভাষাগত নয়, এটা ভাবগত বা মানসিক। জিমমার্ন বলেছে কোন জনসমষ্টির মধ্যে ভাবগত মানসিক ঐক্য সৃষ্টি হলেই তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জনসমাজে পরিণত হয়। লাস্কি বলেছে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। দ্য আইডিয়া অফ ন্যাশনালিটি ইজ স্পিরিচুয়াল ইন ক্যারেক্টার। এই নিচে যে 4টা বা 5টা কোডটা আছে, হ্যাঁ উক্তি, এই উক্তিগুলো উচ্চতর দক্ষতায় আসে। কোডটা দিয়ে দিবে, দিয়ে বলবে কি এক্সপ্লেইন করো। তখন এক্সপ্লেইন কিভাবে করবা? এক্সপ্লেইন করতে হলে তখন এই পয়েন্টটা পুরো ভালো করে পড়ে আত্মস্থ করতে হবে। ঠিক আছে? জি মিস। তাহলে এই ম্যাম হচ্ছে আপনি কি আমার মোজাম্মেল হকের বইটা থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, আমরা তো মোজাম্মেল হকের বই পড়ি। তুমি কোন বই ম্যাম পড়ো? এখানে তো অধ্যাপক জিমমান আর হচ্ছে অধ্যাপক লাস্কিটটা আছে, ওই দুটাই পড়বো না? আমি বলছি যে এখানে যে কয়টা 4টা আছে না, এই কোডগুলা তোমরা এইজন্য পড়বা যেগুলো উচ্চতর দক্ষতায় প্রায়শ কোড দেয়। কোড দিয়ে বলে যে এক্সপ্লেইন করো, উক্তিটি ব্যাখ্যা করো। এরকম পরিস্থিতির সম্মুখীন হলে যেন তোমরা পারো, এজন্য আগে থেকেই বলে দিলাম যে এই মানসিক বা ভাবগত ঐক্যটা ভালো করে পড়বা। আচ্ছা, তোমাদেরকে 13 টিক মারি কোনগুলা পরীক্ষায় আসে? পরীক্ষায় আসে হচ্ছে মানসিক ঐক্য দাও, এটা টিক দাও। উদ্দীপকের জন্য বলতেছি, উদ্দীপকের জন্য মানসিক ঐক্য আসে, ভৌগোলিক ঐক্য আসে, ধর্মগত ঐক্য আসে, ভাষা সাহিত্য সংস্কৃতিগত ঐক্য আসে, ইতিহাস আসে, 6 নম্বর পয়েন্ট ইতিহাস আসে। এই সবগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা অনেক ছোট তো এখানে আসলে বাদ দেওয়ার মতো তেমন কিছু নাই, খুবই ছোট চ্যাপ্টার, সবগুলো ইম্পর্টেন্ট। এখন দেখো 392 পেজের 10.8 একটা প্রশ্ন আছে, জাতীয়তা নির্ধারণ নীতি, সাংস্কৃতিক ও ভৌগোলিক। এটার প্রশ্নটা হচ্ছে এরকম, দাঁড়াও একটা বোর্ড প্রশ্ন আছে, এটার আমি বলছি। আচ্ছা, একটা প্রশ্নটা লিখো, জাতীয়তার দ্বিমাত্রা বলতে কি বোঝায়? জাতীয়তার দ্বিমাত্রা বলতে কি বোঝায়? খাতায় লিখো। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলবেন? জাতীয়তার দ্বিমাত্রা বলতে কি বোঝায়? দ্বিমাত্রা। এই দেখো আমি এখানে অবলিক দিছি, জাতীয়তা নির্ধারণ নীতি অবলিক জাতীয়তার দ্বিমাত্রা। এইটা বোর্ডে প্রায়শ প্রশ্নটা আসে, প্রবলেম হয় যে স্টুডেন্ট বুঝতে পারে না আসলে এটা কোন প্রশ্ন। আমি সেটাই বলতে চাচ্ছি যে জাতীয়তার দ্বিমাত্রা, জাতীয়তা নির্ধারণের নীতি দুইটা একই কথা। অর্থাৎ জাতীয়তা নির্ধারণের জন্য আমরা যে দুইটা নীতি পড়বো, এই দুইটা নীতি মূলত জাতীয়তার দ্বিমাত্রা। তো এটা বললে যদি বলে দ্বিমাত্রা দাও তাহলে কিন্তু এটা দিয়ে দিলেই হবে, তখন যেন এটা ভাববা না যে এটা আমি জানি না, দ্বিমাত্রা কই, বইয়ে তো নাই, বইয়ে তো কোথাও লেখা নাই জাতীয়তার দ্বিমাত্রা। এটা কি জাতীয়তার দ্বিমাত্রা বলে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? এখন আমরা ব্যাখ্যায় চলে যাই। জাতীয়তা নির্ধারণ নীতি, জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে দুইটা নীতি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে এক সাংস্কৃতিক নীতি আর একটা হচ্ছে ভৌগোলিক নীতি। তো সাংস্কৃতিক ভৌগোলিক বিষয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। ভাষা সাহিত্য সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। জার্মান দার্শনিক ফিক্টে মনে করতেন যে জাতীয় ঐক্য সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হচ্ছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। একই জনগোষ্ঠী যখন সুখ দুঃখ, মান অপমান, লাভ লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদের সম অংশীদার মনে করে, তাদের মধ্যে একই রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, চালচলন লক্ষ্য করা যায়, তখন তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে।
শতাব্দীর পর শতাব্দী বাংলা ভাষা বাঙালি কৃষ্টি লোকাচারের সাথে সুফি দরবেশ প্রচারিত উদারপন্থী ইসলাম ধর্মের সাথে আউল বাউল সংস্কৃতির সংমিশ্রণে বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যখন আমাদের বাঙালি সংস্কৃতির কথা চিন্তা করি তখন কিন্তু শুধুমাত্র আমরা মুসলিম সংস্কৃতি বা শুধুমাত্র হিন্দুয়ানি সংস্কৃতি দেখি তা না। আমাদের মধ্যে যেমন মুসলমানদের ঈদ আছে, মুসলমানরা নামাজ পড়তে যায়, টুপি পাঞ্জাবি পরে, আমরা এই সংস্কৃতি যেমন দেখি, শবে বরাত পালন করতে দেখি। আমাদের শবে বরাত পালন করা একটু অন্যরকম স্টাইলের, যদিও এটা আসলে আমাদের ধর্মে এরকম নাই। যাই হোক, আমরা এগুলো পালন করতে দেখি, এটা সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে, নট লাইক রিলিজিয়ন। এখন পুরাপুরি রিলিজিয়নের সাথে যাচ্ছে না, অনেকে এটাকে বেদাত বলে, কিন্তু এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন সংস্কৃতি দৃষ্টিকোণ থেকে বলতেছি। আবার এই একই সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কালচার আমরা আমাদের অনুসরণ করতে দেখি। এই যে মেয়েরা নাকফুল পরে, চুড়ি পরে, এগুলা কিন্তু হিন্দু সংস্কৃতি। হ্যাঁ, তারপর বিয়ের সময় মালা বদল করে, এগুলো কিন্তু আমাদের মুসলমান কালচার না, কিন্তু আমরা মুসলমানদের অনেককে দেখি বিয়ে করার সময় মালা বদল করে। কেন করে? কারণ এটা আমাদের কালচারের মধ্যে চলে আসছে। ব্যাপারটা এমন না যে ধর্ম, ব্যাপারটা হচ্ছে এমন আমাদের কালচারের মধ্যে চলে আসছে। তো এই কালচার গুলো হচ্ছে আমাদের জাতীয়তা নির্ধারণ তৈরি করছে। এই জন্য বললো যে একই সাথে আউল বাউল সংস্কৃতিও আছে, আবার উদারপন্থী ইসলামও আছে। হ্যাঁ, একই সাথে দুই ধরনের লোকাচার একসাথে গড়ে উঠেছে, যার জন্য আমাদের আচার আচরণে প্রচুর হিন্দুদের আচার আচরণ পাওয়া যায় আমাদের মুসলমানদের মধ্যে। এবং আমার ধারণা আমাদের এখানে যারা ভিন্ন সম্প্রদায় আছে তারাও আমাদের মুসলমানদের অনেক কালচার অনুসরণ করে, কারণ আমরা একসাথে থাকতে থাকতে, এত বছর ধরে একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে কালচারাল সাংস্কৃতিক অনুপ্রবেশ যেটা বলে সেটা হয়ে গেছে। হ্যাঁ, একজনের মধ্যে এক ধর্মের মানুষের মধ্যে অন্য ধর্মের কালচার ঢুকে গেছে। আচ্ছা, যারা রোল দাও নাই পাশে রোল দিয়ে রাখবা, আর চ্যাট বক্সে অবশ্যই রোল দিয়ে রাখবা। সীমাকে আমি ঢোকালাম। সীমা, তুমি রোল দাও নাই কেন? সীমা, সীমা তুমি রোল দাও নাই কেন? ম্যাম দিয়েছি তো। দাওনি, তুমি নিজেকে নিজে দেখো, চেক করো। আচ্ছা, এজন্য আমাদের বাংলাদেশের সংবিধানের ৯ম অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে যে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ আমরা যখন আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিকে চিন্তা করি তখন কিন্তু কোনো ধর্ম দিয়ে বিবেচনা করি না। ইভেন আমাদের সংবিধানের যে 4টা মূলনীতি আছে সেখানেও বলা আছে আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি জাতি। হ্যাঁ, আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের একটি মূলনীতি। তো দেখা যাচ্ছে যে আমাদের জাতীয়তা বোধের ক্ষেত্রে ধর্ম কোনো ফ্যাক্ট না, আমাদের জাতীয়তা বোধের ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক যে ঐক্য, এই ঐক্যটা। আর দ্বিতীয় যে জাতীয়তার যে দ্বিতীয় যে মাত্রাটা বা জাতীয় নির্ধারণের নীতি, সেটা হচ্ছে ভৌগোলিক, যে পাশাপাশি থাকলে মানুষ তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ সৃষ্টি হয়। এই একই ভাষা সংস্কৃতির মানুষ যদি ভিন্ন ভিন্ন জাতীয়তা উদ্ভূত হতে একই ভাষা ও সংস্কৃতির মানুষও কখনো কখনো ভিন্ন ভিন্ন জাতীয়তা উদ্বুদ্ধ বা পরিচিত হতে পারে। যেমন সকল ইংরেজ ভাষাভাষী, সকল আরবীয় ভাষাভাষী মানুষ কিন্তু একই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ নয়। তারা আবার তাদের ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকার কারণে, যেমন মধ্যপ্রাচ্যে আরবি কথা বলে এরকম অনেকগুলো আরব দেশ আছে, কিন্তু সবগুলো আরব দেশ কিন্তু এক জাতি না। আরব অর্থাৎ আরবি কথা বলা সত্ত্বেও তারা ভিন্ন ভিন্ন জাতি হয়ে গিয়েছে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। আবার ইংরেজিতে কথা বলা সত্ত্বেও ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো আলাদা হয়ে গিয়েছে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। যেমন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার জনগণ বাঙালি হলেও তাদের ভৌগোলিক অবস্থান ভিন্ন, তাই তাদের জাতীয়তার নীতিটা ভিন্ন, তাদের রাষ্ট্রীয় পরিচয় ভিন্ন, তাদের কিছু ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা, জাতীয় স্বার্থ ভিন্ন। শুধুমাত্র পূর্ব বাংলার ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে যে জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই জনগোষ্ঠী বিশ্বাস বাঙালি জাতি বলে স্বীকৃত। আমরা পশ্চিম বাঙালিদেরকে অনেক ক্ষেত্রে আপন ভাবতে পারি, তখন বলতেছিলাম ভাবতে পারি, এখন বলতেছি আমরা অনেক ক্ষেত্রে আপন ভাবতে পারি না। আমরা ভাবতে পারি না কারণ হচ্ছে আমাদের ভৌগোলিক যে বিখণ্ডতা, যেহেতু তারা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে নয়, তাদেরকে দেখলেই আমাদের পশ্চিমবঙ্গই মনে হয়, তাদেরকে আপন মনে হয় না, তাদেরকে মনে হয় ভারতের দালাল। তাদেরকে যেহেতু তারা তো ভারতেরই অংশ, তাদেরকে দেখলে মনে হয় তারা আমাদের স্বার্থের সাথে তাদের স্বার্থ মিলেই না। তারা তো আমাদের কমন রিভারের পানি আটকে রাখে, তারা আমাদের কমন রিভারে পানি আটকে রাখে, তাতে তারা খুশি হয়, আর আমরা তাতে কষ্ট পাই। আমাদের কষ্টে তাদের কিছু যায় আসে না। তাহলে আমাদের সাথে তাদের ঐক্যটা কোথায়? আমাদের সাথে তাদের কোনো ঐক্য নাই। এর কারণ হচ্ছে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছু মিলে গেছে, কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা নাই।
অর্থাৎ ভৌগোলিকভাবে আমরা ভিন্ন। তাই দেখা যাচ্ছে আসলে একটা মেজর নীতি আসলে কখনো কাউন্ট করা যায় না, কারণ প্রত্যেকটার কিন্তু এক্সেপশন আছে। এই হচ্ছে জাতীয়তার দ্বিমাত্রা। 2 নাম্বারের জন্য নোট করবা, এটা বড় প্রশ্ন কখনোই আসে না, কিন্তু 2 এর জন্য এটা অনেক অনেক আসে। 3 স্টার দিয়ে রাখো। আচ্ছা, দেশপ্রেম একদম পানি ভাত প্রশ্ন। এটা 1 এর জন্য 5 স্টার। 1 এর জন্য 5 স্টার এই জন্য বলছি কারণ এটা 1 এ অনেক আসে, অনেক। 1 এর জন্য এটা অনেক আসে। দেশপ্রেম বলতে আমরা কি বুঝি? আমার ধারণা এটা নাও দেই যদি, তোমরা মোটামুটি সবাই কিছু না কিছু বলতে পারবে দেশপ্রেম সম্পর্কে। দেখি একটু তোমাদেরকে আগে জিজ্ঞাসা করি। তানজিমা, তানজিমা রেসপন্স করো। বলো তো দেশপ্রেম বলতে আমরা কি বুঝি? দেশপ্রেম বলতে মিস বলো দেশের বলো বলো, সময় নাই। দেশের জনগণকে সাহায্য করা, দেশের প্রতি খেয়াল রাখা, দেশের এগুলো তুমি সব নাগরিক কর্তব্য বলতেছো কেন? দেশপ্রেম কি সেটা বলো। মিস আমি বলতে পারতেছি না। আরে একটা দুধ ভাত প্রশ্ন করলাম তাও পারলো না। তাসিন, তাসিন বলো। জি ম্যাম। বলো তো দেশপ্রেম কি? ম্যাম দেশপ্রেম বলতে মূলত নিজের দেশের প্রতি ভালোবাসাকে বোঝায়। হ্যাঁ, এই এক কত 1 নম্বর পেয়ে গেলাম। এতই সহজ। দেশপ্রেম মানে দেশের প্রতি ভালোবাসা। নিজের দেশের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতিকে বলে দেশাত্মবাদ বা স্বদেশপ্রেম বা দেশপ্রেম। এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যাট্রিয়টিজম। দেশের প্রতি আকর্ষণ, ভালোবাসা, সমর্থন, দেশ রক্ষার মানসিকতাকে দেশপ্রেম বলে। আমি প্যাট্রিয়টিজম লিখতে মনে ভুলে গেছি। যাই হোক, এর চেয়ে সহজ কোন সংজ্ঞা হয় বলো? এটা জাস্ট এই 2-4 লাইন লিখে দিলে তুমি 1 পেয়ে যাবে। এটা একের জন্য আসে, মাঝে মাঝে 2 এর জন্য আসে। 1/2, ঠিক আছে? একটা কোট দিয়েছি, বইয়ে কোট পাচ্ছিলাম না, এজন্য আমি একটা কোট দিয়েছি। হেনরি জর্জ লিডেল এবং রবার্ট স্কট বলেছে যে দেশপ্রেমের ধারণা দিতে গিয়ে দেশাত্মবোধ হচ্ছে প্রত্যেকের মাতৃভূমির সাথে সম্পর্কযুক্ত বিষয়, যার যার বহিঃপ্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। অর্থাৎ দেশপ্রেম হচ্ছে আমাদের মায়ের ভূমির সাথে সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এটার বহিঃপ্রকাশ ঘটে শুধু সংস্কৃতি না, সংস্কৃতি বলতে আমাদের আচার ব্যবহার এগুলার মাধ্যমে। আমরা দেশকে ভালোবাসি কিনা সেটা আমাদের আচরণের মাধ্যমেই প্রকাশিত হয়। যারা দেশদ্রোহী আমরা জানি, এগুলো আমরা তো দেশদ্রোহী বলি না, যে ঘুষখোরগুলা, হ্যাঁ, প্রবল প্রতাপে রাষ্ট্রে দাপিয়ে বেড়ায়, মানুষজন সম্মান করে, হ্যাঁ, স্যার স্যার বলে চেয়ার ছেড়ে দেয়, এই ঘুষখোরগুলা। তারপর আবার কর ফাঁকি যারা দেয়, চরম মানে দেশদ্রোহিতা আমার কাছে এগুলারে মনে হয়। দেশের বিরুদ্ধে কিছু করে না, কিন্তু যারা কর ফাঁকি দেয় এরা চরম ভাবে দেশদ্রোহী। কারণ মধ্যবিত্ত মানুষগুলো কষ্টের টাকাগুলো কর ঠিকই সরকারকে দেয় রাষ্ট্র পরিচালনার জন্য। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাকার অভাব নাই, কিন্তু তারা কর দেয় না। তো এরা হচ্ছে গিয়ে দেশদ্রোহী। তো এরা কিন্তু তাদের আচরণ দিয়ে বুঝাই দিচ্ছে যে এরা দেশপ্রেমিক না। ঠিক আছে? আমরা আমাদের আচরণ দিয়েই বুঝাই দেই আমরা কারা দেশপ্রেমিক। আমরা দেশের প্রতি কাজ করব কিনা, আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলো পালন করছি কিনা। আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি টিচিং প্রফেশন নিয়েছি, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে পড়ানো, তোমাদেরকে ব্যাপারটা বোঝানো। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের জায়গা থেকে তোমরা পড়াশোনা করবা, তোমাদের বাবা মার প্রতি দায়িত্বগুলো পালন করবা। আর নাগরিক যে দায়িত্বগুলো, এগুলো তো আমরা একদম প্রথম অধ্যায়ে পড়েছি, যে রাস্তাঘাটে চলতে ফিরতে যে যে নিয়মগুলো আছে, ট্রাফিক আইন মেনে রাস্তা চলবা। হ্যাঁ, আমরা যে কোনো পণ্য কিনতে ভ্যাট দেই, এটা আমাদের কিন্তু দেশপ্রেমেরও একটা অংশ, আমাদের ভ্যাট দিতে হয়। তারপর তোমরা কোনো ক্ষতিগ্রস্ত হলো বা কেউ অসহায় কোনো মানুষকে দেখলে তোমরা পাশে এগিয়ে গেলে, তুমি তোমার দেশের মানুষের জন্য কাজ করছো, মানে তুমি দেশের জন্য কাজ করছো। তো এগুলো হচ্ছে দেশপ্রেম। এগুলি লিখতে কি কোনো কষ্টের ব্যাপার হলো বলো? 2-1 এর জন্য পারা যাবে না? জি মিস। আচ্ছা, আমি আর না টানি, 40 বেজে গেছে। হ্যাঁ, আমাদের টাইম এখন জি শেষ হয়ে মিস। যাবে। তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হচ্ছে দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক, আর হচ্ছে দেশপ্রেম জাতীয়তার সম্পর্ক করে এরপর সময় পেলে অন্য কিছু আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ওকে ভালো মিস। থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস